Hello guys and welcome. So we already discussed in the one day one chapter series the chapter on the living world. তো সেখানে আমরা দেখেছি বিভিন্ন ধরনের কনসেপচুয়াল ক্ল্যারিটি এবং সেই চ্যাপ্টারের ইম্পর্টেন্ট লাইন্সগুলো এবং সেই চ্যাপ্টার থেকে কী কী ইম্পর্টেন্ট যেগুলো আমাদের মনে রাখা দরকার এবং একটা হোল কনসেপচুয়াল ক্ল্যারিটি যেটাতে তুলে ধরা হয়েছিল ওয়ান ডে ওয়ান চ্যাপ্টার সিরিজের দ্য লিভিং ওয়ার্ল্ড চ্যাপ্টারটার থেকে। তারপরে সেই চ্যাপ্টারটার আমরা পিওয়াইকিউ করেছি। দ্য হোল পিওয়াইকিউ ফ্রম 2013 থেকে 2025 পর্যন্ত যে পিওয়াইকিউগুলো এসেছিলো সেই চ্যাপ্টার থেকে সেটাও আমাদের কমপ্লিটেড। সো আজকে আমরা সেই চ্যাপ্টারটারই এনসিইআরটি লাইনসগুলো দেখে নেব যে সেই এনসিইআরটি লাইনগুলোর মধ্যে থেকে কোন কোন লাইনগুলো ইম্পর্টেন্ট, সো দ্যাট দ্য হোল চ্যাপ্টার উইল বি ডান আন্ডারস্ট্যান্ড। সো প্রথমে সেই ওয়ান ডে ওয়ান চ্যাপ্টার থেকে কনসেপচুয়াল ক্ল্যারিটি এবং ইনফরমেশন যেগুলো আমাদের মনে রাখা খুবই দরকার ছিল সেগুলো আমরা জেনে নিয়েছি। সেকেন্ড, সেই চ্যাপ্টার থেকে যে পিওয়াইকিউগুলো এসেছিলো সেগুলো আমরা দেখে নিয়েছি। অ্যান্ড আজকে করব সেই লাইন টু লাইন রিড করে সেই এনসিইআরটি লাইনগুলোকে মার্ক করা, যে এনসিইআরটি লাইনগুলো খুবই ইম্পর্টেন্ট নিটের জন্য। সো উই অল নো দ্যাট এনসিইআরটি ইজ দ্য বেস অ্যান্ড দ্য বাইবেল ফর নিট। সো এনসিইআরটির থেকেই বায়োলজির এক একটা কোশ্চেন উঠে আসে, প্রত্যেকটা লাইন থেকে যদি আমরা ভালোভাবে পড়ি এবং সেই লাইনগুলোর মধ্যে যে লাইনগুলো ইম্পর্টেন্ট সেগুলোকে যদি আমরা হাইলাইট করে নিই, সেগুলোকে আমরা মার্ক করে নিই, সেই লাইনগুলো থেকেই আমাদের নিটে কোশ্চেন আসার ট্রেন্ড থাকে। সো অনেক স্টুডেন্টেরই এনসিইআরটি রিড করার অনেক অসুবিধা থাকে, স্পেশালি বেঙ্গলি স্টুডেন্টসদের ক্ষেত্রে, এবং অনেকেই ইজিলি এনসিইআরটি লাইনগুলোকে রিড করতে চায় না। সো এই ভিডিওটার সাথে তোমরা বসেও সেই এনসিইআরটি লাইনগুলোকে রিড করতে পারো এবং তার মধ্যে থেকে যে লাইনগুলো ইম্পর্টেন্ট সেগুলোকে আমরা মার্ক করবো একসাথে। সো লেটস স্টার্ট উইথ দ্য চ্যাপ্টার ওয়ান, দ্য লিভিং ওয়ার্ল্ড। প্রথমেই দেখে নিই, এই চ্যাপ্টার থেকে প্রত্যেক বছর 2 থেকে 3টে করে কোশ্চেন আসার সম্ভাবনা থাকে। এটা আমি অলরেডি বলে দিয়েছি ওয়ান ডে ওয়ান চ্যাপ্টার সিরিজের মধ্যে। এবং এই চ্যাপ্টার তো 2টো ইউনিটে ডিভাইডেড, দ্য ডাইভার্সিটি ইন দ্য লিভিং ওয়ার্ল্ড, দ্য ট্যাক্সোনমিক ক্যাটাগরিজ। সো চ্যাপ্টার ওয়ান, দ্য লিভিং ওয়ার্ল্ড, শুরু করি। হাউ ওয়ান্ডারফুল ইজ দ্য লিভিং ওয়ার্ল্ড, দ্য ওয়ার্ল্ড রেঞ্জ অফ লিভিং টাইপস is amazing. The extraordinary habitats in which we find living organisms, be it cold mountains, deciduous forests, oceans, freshwater lakes, desert or hot spring, leaves us speechless. So অনেক ধরনের হ্যাবিটেটের মধ্যে থেকেও আমরা কিন্তু লিভিং অর্গানিজম দেখতে পারি এবং আমাদের চারপাশে অসংখ্য লিভিং অর্গানিজমস আছে। সেটা কোল্ড মাউন্টেনও হতে পারে, ডিসিডিয়াস ফরেস্টের ক্ষেত্রে হতে পারে, ওশিয়ানের ক্ষেত্রে হতে পারে, ফ্রেশ ওয়াটার লেকেও হতে পারে, ডেজার্টে হতে পারে, এবং হট স্প্রিংগুলোতেও বিভিন্ন ধরনের অর্গানিজমস আমাদের চোখে পড়ে। আইদার সেটা নেকেড আইয়ে দেখা অথবা মাইক্রোস্কোপিক অর্গানিজম, যে কোনো ধরনের অর্গানিজম হতে পারে, বাট আমাদের সারাউন্ডিং বিভিন্ন ধরনের অর্গানিজম নিয়ে তৈরি এবং সেটা একটা স্পিচলেস মোমেন্ট ক্রিয়েট করে আমাদের জন্য, যে আমাদের ইউনিভার্স মানে আমাদের চারপাশটা এতটাই ডাইভার্স। সো the beauty of galloping horse, of migratory birds, the valley of flowers, or the attacking shark evokes and a deep sense of wonder. সো সেটাই বললাম যে এত ধরনের ডাইভার্সিটিপূর্ণ যেটা অর্গানিজম এবং অর্গানিজমসদের এতটা ডাইভার্সিটি আমাদের চারপাশে সবাইকে অবাক করে এবং আমাদেরকে ওয়ান্ডার করে। দ্য ইকোলজিক্যাল কনফ্লিক্ট অ্যান্ড কোঅপারেশন অ্যামং মেম্বার্স অফ এ পপুলেশন অ্যান্ড অ্যামং পপুলেশনস অফ এ কমিউনিটি। সো ইকোলজিক্যাল কনফ্লিক্ট, যে বাস্তুতন্ত্রগত যে কনফ্লিক্টটা আমরা দেখতে পারি, যে আমাদের চারপাশে অর্গানিজমদের সঙ্গে আমাদের যে কোরিলেশন এবং যেটা কোঅপারেশন অ্যামং দ্য মেম্বার্স অফ দ্য পপুলেশন। তো পপুলেশন ইজ দ্য মানে নাম্বারস অফ স্পিসিস অর্গানিজমস অ্যামং সারাউন্ডিং আস, যে আমাদের চারপাশে যতগুলো অর্গানিজম আছে এবং যতগুলো অর্গানিজম আছেন তাদের সঙ্গে আমাদের একটা রিলেশন আছে, সেটা ইকোলজিক্যাল রিলেশন আছে এবং সবাই একসাথে সেই পপুলেশনটাকে ডাইভার্সিটিপূর্ণ করে থাকে। অ্যান্ড অ্যামং দ্য পপুলেশন দ্য কমিউনিটি ইজ দ্য হোল অফ পপুলেশন। তো কমিউনিটির মধ্যে কি একটা স্পিসিস থাকে নাকি অনেকগুলো স্পিসিস থাকে, এটা একটা কোশ্চেন হতে পারে। মাল্টিপল স্পিসিস। So community is a full form of multiple species. So a community on the in the community or even the molecular traffic inside a cell makes us deeply reflect on what indeed is life. So first question আমরা এই চ্যাপ্টার থেকে যেটা বোঝার চেষ্টা করি যে হোয়াট ইজ লাইফ, হোয়াট ইজ দ্য লিভিং ম্যাটেরিয়াল অ্যান্ড হোয়াট ইজ নন লিভিং ম্যাটেরিয়াল, অ্যান্ড দ্য ডাইভার্সিটি অ্যামং আস, যেগুলো এতটাই বৈচিত্র্যপূর্ণ আমার চারপাশে এই অর্গানিজমসগুলো। দিস কোশ্চেন হ্যাজ টু
split questions within. The first as the technical one and seeks answer to what living is as opposed to the non-living. So what is the difference between living and non-living? What are the living materials and what are the non-living materials? এই কোশ্চেনগুলো কিন্তু এই চ্যাপ্টার থেকে তুলে ধরে। অ্যান্ড আ ফিলোসফিক্যাল ওয়ান, তো হোয়াট ইজ দ্য পারপাস অফ লাইফ? সো এই লাইফের পারপাসটা কী, এই লিভিং ওয়ার্ল্ডের পারপাস কী, আমাদের কো এক্সিস্টেন্সের পারপাস কী, এই সমস্ত জিনিস নিয়েই আলোচনা এই চ্যাপ্টারটাতে। সো নেক্সট পয়েন্ট 1.1, ডাইভার্সিটি ইন দ্য লিভিং ওয়ার্ল্ড। ইফ ইউ লুক অ্যারাউন্ড ইউ, you will see a large diversity of living organisms, be it potted plants, insects, birds, your pets or other animals and plants. So যেটা আমরা প্রথমেই বললাম যে আমাদের চারপাশে একটা লিভিং অর্গানিজমসের ডাইভার্সিটি দেখা যায়। সেখানে সেটা সেই প্ল্যান্টটা হতে পারে, সেই ইনসেক্টটা হতে পারে, সেই বার্ডটা হতে পারে, অথবা তোমার সেই পেটটা হতে পারে, or other animals or plants. So it's full of diversity. If we turn around our neck and if we see the whole surrounding of us, আমরা অনেক ধরনের ইনসেক্টস, অনেক ধরনের বার্ডস, অনেক ধরনের অ্যানিমালস এবং অনেক ধরনের প্ল্যান্টস দেখতে পারি। There are also several organisms that you can't see with your naked eye. যেটাই বললাম আমি, আমরা যাদেরকে দেখতে পারি তারা তো আছি, তার সাথে অনেক ধরনের অর্গানিজম আছে যাদেরকে আমরা নেকেড আইয়ে দেখতে পারি না, যারা মাইক্রোস্কোপিক অর্গানিজমস। সো দে আর কল মাইক্রোস্কোপিক অর্গানিজমস। They are all around you. If you increase the area that you make observation in, the range and diverse variety of organisms that you see would increase. তো সিম্পলি এই লাইনটা এটাই বলছে যে যতটাই আমরা সেই সারাউন্ডিংয়ের এরিয়াটাকে বাড়াবো ততই আমাদের মধ্যে ডাইভার্সিটি বাড়বে। অবশ্যই যদি আমরা একটা স্মল এরিয়া নিয়ে হবে সেখানে হয়তো সেই বায়োলজিক্যাল ডাইভার্সিটি, সেই অর্গানিজম ডাইভার্সিটি হয়তো অনেক কম থাকবে, কিন্তু আমরা যদি একটা বৃহৎ এরিয়া নিয়ে ভাবি সেক্ষেত্রেও ডাইভার্সিটি আমাদের ক্রমবর্ধমান। সেখানে অনেক ধরনের ইনসেক্টস, অনেক ধরনের বার্ডস, অনেক ধরনের অ্যানিমালস, অনেক ধরনের প্ল্যান্টস আমরা দেখতে পারবো। সো এক কথায় সেখানকার ডাইভার্সিটি আরও বাড়তে থাকবে যতটা আমরা আমাদের সারাউন্ডিং, আমাদের অবজারভেশনের এরিয়াটাকে বাড়াবো। Obviously, if you were to visit a dense forest, you would probably see a much greater number and kinds of living organisms, যেটা এখনই আমরা মেনশন করলাম। যদি আমরা কোনো একটা ডেন্স ফরেস্টে যাই সেক্ষেত্রে আমাদের অবজারভেবল অ্যানিমেলস অ্যান্ড প্ল্যান্ট স্পিসিসের সংখ্যা অনেকটাই বেড়ে যাবে। ইচ ডিফারেন্ট কাইন্ড অফ প্ল্যান্ট, অ্যানিমেলস অর অর্গানিজম দ্যাট ইউ সি রিপ্রেজেন্টস আ স্পিসিস। এখান থেকে একটা জিনিস শুরু হলো আমাদের প্রথম কনসেপ্টটা। Each different kind of plants, animals or organisms that you see represents a species. So সেই প্রত্যেকটা অ্যানিমেল, প্রত্যেকটা বার্ডস, প্রত্যেকটা ডগস, প্রত্যেকটা অ্যানিমেলস অ্যান্ড প্রত্যেকটা প্ল্যান্ট যেগুলো আলাদা আলাদা অর্গানিজমস, সেগুলোর প্রত্যেকটাই এক একটা স্পিসিস। সো স্পিসিস ইজ দ্য লোয়েস্ট লেভেল অফ আইডেন্টিফিকেশন, অ্যান্ড যেটাকে আমরা লোয়েস্ট লেভেল অফ ট্যাক্সোনমিও বলে থাকি। তো ট্যাক্সোনমি কি সেটা আমরা পরবর্তীকালে আরও ডিটেলে জানবো, এবং যদি আমরা সেই ওয়ান চ্যাপ্টার ফলো করে থাকি সেক্ষেত্রে আমরা ট্যাক্সোনমি সম্পর্কে অনেক কিছু জেনেছি। সো এই ডিফারেন্ট কাইন্ড অফ প্ল্যান্টস, অ্যানিমেলস অ্যান্ড অর্গানিজম যেটা আমার চারপাশে আছে প্রত্যেকটাই আমরা কীভাবে ডিনোট করি সেটাকে আমরা স্পিসিস বলে থাকি। দ্য নাম্বার অফ স্পিসিস দ্যাট উই নো অ্যান্ড described range between 1.7 to 1.8 মিলিয়ন। এই পয়েন্ট থেকে এটা একটা খুবই ইম্পর্টেন্ট ইনফরমেশন এবং এখান থেকে কোশ্চেন আসার সম্ভাবনা থাকে যে দ্য নাম্বার অফ স্পিসিস টিল নোন ইজ 1.7 to 1.8 মিলিয়ন। তার মানে কি এই সংখ্যাটা এখানেই সীমাবদ্ধ? না, প্রতিনিয়ত আরও নতুন নতুন অর্গানিজম আমরা ডিসকভার হচ্ছে এবং সেটার নাম্বার এখানে অ্যাড হয়ে যাচ্ছে। সো ইটস রাফলি 1.7 to 1.8 মিলিয়ন আপাতত। সো এই ইম্পর্টেন্টটা মনে রাখার দরকার। This refers to biodiversity or the number on the number. So what is biodiversity? যেটাকে আমরা বাংলাতে জীববৈচিত্র্য বলে থাকি। সো জীববৈচিত্র্য হচ্ছে যে সেই বৈচিত্র্যময় বিভিন্ন ধরনের স্পিসিস। কতটাই ফ্যাসিনেটিং যে আমাদের চারপাশে যখনই আমার মাথা ঘোরাই আমাদের কো এক্সিস্টেন্সের সঙ্গে অনেক ধরনের স্পিসিস এক্সিস্ট করছে, অনেক ধরনের প্ল্যান্টস এক্সিস্ট করছে, অনেক ধরনের অ্যানিমেলস এক্সিস্ট করছে। অনেক সেই অ্যানিমেলসগুলোর মধ্যে কতটা কালারফুল অ্যানিমেলস, কতটা বাটারফ্লাইস, কালারফুল বার্ডস, বিভিন্ন টাইপের বার্ডস, বিভিন্ন টাইপের অ্যানিমেলসগুলোর মধ্যে বিভিন্ন ধরনের ডগস, বিভিন্ন ধরনের ক্যাটস, অ্যান্ড এতটাই বৈচিত্র্য। এবং প্ল্যান্টসের মধ্যেও বিভিন্ন ধরনের ফ্লাওয়ারিং প্ল্যান্ট, নন ফ্লাওয়ারিং প্ল্যান্টস, কতটাই ডাইভার্সিটিপূর্ণ এই
সারাউন্ডিং দ্য, এই সবগুলোকে মিলে আমরা যে টার্মটা ইউজ করি সেটাকে আমরা বায়োডাইভার্সিটি বলে ডিনোট করি, যে এই বৈচিত্র্যটাকে একসাথে জীববৈচিত্র্য অথবা বায়োডাইভার্সিটি বলে থাকি। It's a conceptual thing, biodiversity or the number and types of organism present on earth. We should remember here that as we explore new areas and even old ones, new organisms are continuously being identified. যেটা আমরা বললাম যে এই সংখ্যাটা কি লিমিটেড, যে 1.7 to 1.8 মিলিয়ন আমরা রেফার করলাম, এই সংখ্যাটা কি ফিক্স না? এই সংখ্যাটা ফিক্স না। যেটা এখানে বলা হচ্ছে যে আমরা যতটাই আবার নিউ এরিয়া এক্সপ্লোর করছি এবং ওল্ড ওয়ানদেরকে আরও অ্যানালাইজ করছি, আমরা নতুন ধরনের অর্গানিজমস দেখতে পাচ্ছি এবং সেগুলোকে আইডেন্টিফাই করতে পারছি এবং সেগুলোকে নতুন নতুন স্পিসিস হিসেবে আমরা স্পেসিফাই করে রাখছি। সো নেক্সট পেজে যদি যাই আমরা, অ্যাজ স্টার্টেড আর্লিয়ার হিয়ার দেয়ার আর মিলিয়ন্স অফ প্ল্যান্টস অ্যান্ড অ্যানিমেলস ইন দ্য ওয়ার্ল্ড। সো প্রথমে যখন আমরা শুরু করেছিলাম সেখানে মিলিয়ন্স অফ প্ল্যান্টস অ্যান্ড অ্যানিমেলস আমরা দেখেছিলাম। We know the plants and animals in our own area by their local names. So এখানে একটা নতুন কনসেপ্টের সূচনা করছে এনসিইআরটি, যে নেমিং সিস্টেম। সো আমরা আমাদের চারপাশে অনেক ধরনের প্ল্যান্টস, অনেক ধরনের অ্যানিমালস দেখে থাকি এবং সব কিছুকে আমরা তাদের নির্দিষ্ট নামে জেনে থাকি এবং সব ক্ষেত্রেই আমরা তাদের লোকাল নেমে জেনে থাকি। সাপোজ গিভিং এক্সাম্পল, আমরা যদি বাঙালিরা সামার সিজনে বিশেষ করে যেটা এখন চলছে এবং বাজারে অনেক ধরনের আম চলে আসছে অ্যান্ড সবাই আমরা সেই আমের মজাটাকে অনুভব করছি, বাট ইফ আই টেলিং ইউ কি আমরা যেটাকে আম বলছি সেটাকে হয়তো অনেকেই আম নামে জানে না। সাপোজ যদি সেটাকে ইংরেজিতে বলা হয় সেটাকে আমরা বলি ম্যাঙ্গো। সেম ইফ ইট ইস ইন ডিফারেন্ট ল্যাঙ্গুয়েজ, সেই আমটার রিপ্রেজেন্টেশন আলাদা হয়ে যায়। সে ডিফারেন্ট রিজনের লোকেদের ক্ষেত্রে ডিফারেন্ট ল্যাঙ্গুয়েজটিকের ডাইভার্সিটির কারণে বিভিন্ন জন সেই পার্টিকুলার স্পিসিসটাকে বিভিন্ন ধরনের নামে ডেকে থাকে। সো সেই নামগুলোকে প্রত্যেকটাকে কী বলে? লোকাল নেম। সো দিস লোকাল নেমস উড ভ্যারি ফ্রম প্লেস টু প্লেস, যেটা আমি এখনই বললাম যে প্লেস টু প্লেস সেই নামগুলো ভ্যারি করতে পারে, ইভেন উইদিন এ কান্ট্রি। সো একটা কান্ট্রির মধ্যেও সেই নামগুলো ডিফার করতে পারে। আমরা কোনো একটা পার্টিকুলার গাছকে যেটা আমি দেখে থাকি, সেই গাছকে হয়তো সাউথ ইন্ডিয়াতে কোনো আলাদা নামে ডাকে, সেটাকে যদি হয়তো কোনো অন্য প্লেসের মধ্যেও একটা কান্ট্রির মধ্যেও বিভিন্ন জায়গাতে বিভিন্ন ধরনের নামে ডেকে থাকে, সেগুলোকে আমরা লোকাল নেম বলে জানি। Probably you would recognize the confusion that would be created if we did not find way and means to talk to each other. সো এখান থেকে একটা প্রবলেম অ্যারাইজ হয় যদি আমরা কোনো নন বেঙ্গলির সঙ্গে কনভার্ট করি এবং সেখানে হয়তো তাদের আম যে নামটা সেটা নাম হয়তো প্রচলিত নয়। তাদেরকে আমরা যদি বোঝাতে চাই যে দিস ইজ এ সামার সিজন এবং এই সময় আম প্রচণ্ড পরিমাণে পাওয়া যায় এবং আম খেতে খুবই ভালো লাগে এবং আম এখন খুবই অ্যাভেলেবেল এবং আম প্রচণ্ড পরিমাণে এখানে পাওয়া যাচ্ছে। সো এই জিনিসটা যদি আমরা বলি এবং সেই আমটাকে যদি আমরা ডিসক্রাইব করার চেষ্টা করি আম বলে, হয়তো অন্য কোনো রিজিয়নের যাদের কাছে সেই আম স্পিসিসটা আম নামে পরিচিত না, তারা বুঝতে পারবে না যে আমরা কী মিন করছি অথবা আমি কার সম্পর্কে কথাটা বলছি। সো এখানেই এই লাইনটা বলেছে যে দেয়ার উইল বি রিজিয়ন রেকগনাইজেশন কনফিউশন উইল বি দেয়ার টু রেফার টু অর্গানিজমস উই আর টকিং অ্যাবাউট। এক্স্যাক্টলি, যদি আমরা সেই অর্গানিজম নিয়ে যে কথা বলার চেষ্টা করছি, সাপোজ আমরা এখানে আম নিয়ে কথা বলার চেষ্টা করছি এবং আমটাকে আমরা কীভাবে ডিসক্রাইব করবো সেটা নিয়ে আমাদের কনফিউশন সৃষ্টি হবে আমাদের মাঝখানে, যদি আমাদের ল্যাঙ্গুয়েজটা আলাদা থাকে এবং সেই ল্যাঙ্গুয়েজ যদি সেটাকে আম বলে না বলা হয়, তো সেখানে আমরা সেই আমটাকে ডিসক্রাইব করতে অনেক ধরনের কনফিউশন সৃষ্টি হবে আমাদের মাঝখানে। হেন্স দেয়ার ইজ এ নিড টু স্ট্যান্ডার্ডাইজ দ্য নেমিং অফ লিভিং অর্গানিজমস। সো প্রথমেই আমরা দেখলাম যে এতগুলো স্পিসিস আমার চারপাশে আসলো এবং প্রত্যেকটা স্পিসিস বিভিন্ন ধরনের ক্যারেক্টারিস্টিক্স বিয়ার করছে এবং স্পিসিসের সংখ্যা প্রতিনিয়ত বাড়ছেও। অ্যান্ড স্ট্যান্ডার্ড স্পিসিসের সংখ্যা 1.7 to 1.8 মিলিয়ন আপাতত। সো এখন এই কোশ্চেনটা চলে আসলো যে এই স্পিসিসগুলোর বিভিন্ন জায়গাতে নেম আলাদা আলাদা, বিভিন্ন জায়গাতে তাদের লোকাল নেম আছে এবং যদি লোকাল নেমের কনফিউশনটাকে দূর করা যায় তাহলে আমরা প্রত্যেক একটা পার্টিকুলার নেম দিয়ে সেটাকে ডিসক্রাইব করতে পারবো না। তো সেজন্য আমাদের একটা স্ট্যান্ডার্ডাইজ নেমিংয়ের প্রয়োজন হলো, স্ট্যান্ডার্ডাইজেশনের প্রয়োজন হলো।
so that a particular organism is known by the same name all over the world. So here we need a standard name so that পৃথিবীর যে কোনো জায়গার মানুষ সেটাকে সেই নামে বুঝতে পারে, একটা স্ট্যান্ডার্ডাইজেশনের দরকার হয়ে পড়ে। দিস প্রসেস ইজ কল্ড নোমেনক্লেচার। সো এখানে একটা খুব ভালো কনসেপচুয়াল জিনিসের অ্যাডাপ্ট করলো এনসিইআরটি। সো দ্য স্ট্যান্ডার্ডাইজেশন অফ নেমিং ইন এ পার্টিকুলার স্পিসিস, সেটাকে আমরা কি বললাম, নোমেনক্লেচার। সেই নোমেনক্লেচারের মাধ্যমে আমরা প্রত্যেকটা স্পিসিসকে একটা স্ট্যান্ডার্ডাইজ নাম দেওয়ার চেষ্টা করলাম, যে নামটা দিয়ে প্রত্যেকটা এরিয়ার মানুষ সেই স্পিসিসটাকে সেই নামেই যেন চেনে, সেটা একটা স্ট্যান্ডার্ডাইজ নাম। সো ইটস কল্ড নোমেনক্লেচার। সো অবভিয়াসলি নোমেনক্লেচার or naming is only possible when the organism is described correctly and we know to what organisms the name is attached to. This is identification. So এখানে দুটো জিনিসের কথা বলা হয়েছে, যে একটা হচ্ছে ক্যারেক্টারাইজেশন অ্যান্ড সেকেন্ড ইস আইডেন্টিফিকেশন। সো প্রথমেই আমরা বলবো যে শুধুমাত্র নেমিং কী করে করা সম্ভব। সো প্রথমে সেই পার্টিকুলার স্পিসিসের কিছু ক্যারেক্টার থাকবে যেগুলোকে আমরা আলাদা করে আইডেন্টিফাই করতে পারবো। সো সেই পার্টিকুলার ক্যারেক্টারগুলোকে আমরা ক্যারেক্টারাইজেশন করা হবে এবং সেই ক্যারেক্টারাইজেশন অনুসারে সেই পার্টিকুলার স্পিসিসের একটা আইডেন্টিফিকেশন থাকবে। সেই আইডেন্টিফিকেশন অনুসারে সেই পার্টিকুলার স্পিসিসকে আমরা একটা পার্টিকুলার সায়েন্টিফিক নেম, যেটা আমরা এখন বলে যাচ্ছে সায়েন্টিফিক নেম দিয়ে থাকবো, যেটাকে আমরা নোমেনক্লেচার বলছি। সো নোমেনক্লেচার ওয়াজ ফার্স্ট ডিসক্রাইবড অর গিভেন বাই ক্যারোলাস লিনিয়াস। সো ক্যারোলাস লিনিয়াস ইজ দ্য ফাদার অফ নোমেনক্লেচার। সো ক্যারোলাস লিনিয়াস প্রথমে আমাদেরকে সেই নোমেনক্লেচারের আইডিয়াটা দিয়ে থাকেন কি একটা স্ট্যান্ডার্ডাইজ নাম হওয়া প্রয়োজন। In order to facilitate the study, number of scientists have established procedures to assign a scientific name to each known organisms. So একটা করে অর্গানিজমের পার্টিকুলার সায়েন্টিফিক নেম দেওয়ার অনেক ধরনের ক্যারেক্টারিস্টিক আর অনেক ধরনের রুলস আমাদের বানানো হয়েছিল। দিস ইজ অ্যাপ্লিকেবল টু বায়োলজিস্ট অল ওভার দ্য ওয়ার্ল্ড। সেই রুলটা সম্পূর্ণ বায়োলজিস্টদের ক্ষেত্রে অ্যাপ্লিকেবল এবং অল ওভার ওয়ার্ল্ড ইটস স্ট্যান্ডার্ডাইজড। কিছু স্পেসিফিক রুলস যেগুলো থাকবে নোমেনক্লেচারের ক্ষেত্রে। ফর প্ল্যান্ট সায়েন্টিফিক নেমস আর বেসড অন অ্যাগ্রিড প্রিন্সিপালস অ্যান্ড criteria which are provided in International Code for Botanical Nomenclature. So এখানে একটা খুবই ভালো ইম্পর্টেন্ট আমরা জেনে রাখলাম এবং এটা অনেক সময় এনসিইআরটি নিটে আস্ক করে থাকে যে কারা প্রথম মানে কোন কে বায়োলজিক্যাল নেম ডিসাইড করে প্ল্যান্টসদের ক্ষেত্রে। ইন্টারন্যাশনাল কোড ফর বোটানিক্যাল নোমেনক্লেচার অথবা ICBN। সো যেখানে বোটানিক্যাল কথাটা আছে, সো এই সংস্থাটা বোটানিক্যাল নেমসদেরকে ডিসাইড করে অথবা প্ল্যান্টসদের ক্ষেত্রে সায়েন্টিফিক নেম দিয়ে থাকে। ইএমএ আস্ক ফর অ্যানিমেলস অ্যান্ড ফর অ্যানিমেলস ইটস ইন্টারন্যাশনাল কোড অফ জুওলজিক্যাল নোমেনক্লেচার। সো এই দুটো নাম আমাদের কিন্তু খুবই মনে রাখা দরকার, যে ICBN অ্যান্ড ICZN। সো ICZN ইজ ফর ইন্টারন্যাশনাল কোড ফর জুওলজিক্যাল নোমেনক্লেচার, যারা অ্যানিমেলসদের ক্ষেত্রে সায়েন্টিফিক নেম দিয়ে থাকে। দিস সায়েন্টিফিক নেম এনশিওর দ্যাট ইচ অর্গানিজমস হ্যাজ অনলি ওয়ান নেম। ডেসক্রিপশন অফ এনি অর্গানিজমস। সো এই দুটো সায়েন্টিফিক দ্য সায়েন্টিফিক নেমস এনশিওর দ্যাট, যেটা আমরা প্রথমে বললাম যে এই সায়েন্টিফিক নেমগুলো এনশিওর করে যে অর্গানিজমের একটাই নেম এবং সেটা স্ট্যান্ডার্ডাইজ। সো বিভিন্ন ধরনের রিসার্চ ওয়ার্কের ক্ষেত্রে, বিভিন্ন সায়েন্টিফিক ডেসক্রিপশনের ক্ষেত্রে এবং বিভিন্ন জায়গাতে তোমার মেসেজটা কনভে করার জন্য সেই একটা পার্টিকুলার নেম স্ট্যান্ডার্ডাইজ থাকে। Description of any organism should enable the pupil in any part of the world to arrive at the same name. They also ensure that such name has not been used for any other known organisms. So এখানে কিছু টপিক বলা আছে যে এই নেমগুলো প্রত্যেকটা ওয়ার্ল্ডের বিভিন্ন পার্টের ক্ষেত্রে সমানভাবে গ্রহণযোগ্য হবে এবং সেই একটা পার্টিকুলার নেম দিয়ে দ্বিতীয় কোনো অর্গানিজমকে আমরা ডিনোট করতে পারি না। Biologists follow universal accepted principle to provide scientific names and known organisms. Each name has two compounds. এখন দেখে নাও সেই নামগুলো লেখার ক্ষেত্রে কী কী রুলস থাকে। সো সেই নেমগুলো না দুটো ইউনিট নিয়ে তৈরি হয়, যেটা আমরা আগেও বলেছিলাম 1 ডে 1 চ্যাপ্টার সিরিজে, এবং এই জিনিসটা একটা PYQ ছিল
2025-এর মোস্ট প্রবাবলি, যেখানে ছিল এখানে এক্স অ্যান্ড ওয়াই দেওয়া ছিল এবং এখানে জেড দেওয়া ছিল, যে এই নোমেনক্লেচারের ক্ষেত্রে ডিফাইন হোয়াট ইজ এক্স, হোয়াট ইজ ওয়াই অ্যান্ড হোয়াট ইজ জেড। সো আমরা সবাই জানি যে এই নোমেনক্লেচারগুলো দুটো পার্টিকুলার মেইনলি দুটো ইউনিট নিয়ে তৈরি। তার মধ্যে প্রথমটা থাকে জেনেরিক নেম অর জিনাস নেম, and second থাকে species name. So the first thing was generic name or genus name, and the second was is species name, and the third jet was who give the like naming system, it's Carolus Linnaeus. So ওখানে লিন হিসাবে সেটাকে ডিনোট করা হয়। So this is a PYQ actually. Each name has components of the generic name and the specific epithet, যেটাকে আমরা স্পিসিস নেমও বলে থাকি, স্পেসিফিক এপিটেট এবং জেনেরিক নেম। The system of providing the name with two components is called binomial nomenclature. Another key information. সো যেহেতু আমরা দুটো জিনিস নিয়ে এই নেমগুলোকে রিপ্রেজেন্ট করি, একটা জিনাস নেম অ্যান্ড স্পিসিস নেম, সো ইটস বাই মতলব টু। সো এই দুটো জিনিস নিয়ে আমরা এটাকে রিপ্রেজেন্ট করি, সো দ্যাট দিস ইজ কল্ড binomial nomenclature. This is why it's called binomial nomenclature. So কি কি থাকে binomial nomenclature থাকে, সেটা হচ্ছে generic name and specific epithet. This নেমিং সিস্টেম গিভেন বাই ক্যারোলাস লিনিয়াস, যেটা আমরা প্রথমে মেনশন করলাম যে এই নেমিং সিস্টেমটা ক্যারোলাস লিনিয়াস দ্বারা গিভেন। দিস ইজ অলসো ইম্পর্টেন্ট। ইজ বিং প্র্যাকটিসড বাই বায়োলজিস্ট অল ওভার দ্য ওয়ার্ল্ড, এবং এটা পুরো ওয়ার্ল্ডে বায়োলজিস্ট দিয়ে সমানভাবে গ্রাহ্য। দ্য নেমিং সিস্টেম ইউজিং আ ওয়ার্ড টু ওয়ার্ড ফরম্যাট ওয়াজ ফাউন্ড কনভেনিয়েন্ট। লেট আস টেক দ্য এক্সাম্পল অফ ম্যাঙ্গো, যেটা আমরা প্রথমে বললাম যে ম্যাঙ্গোকে আমরা এখানে ইংলিশে ম্যাঙ্গো বলে থাকি, বাংলাদেশে সেটাকে আম বলে থাকে। সো আমাদের মধ্যে একটা কনফিউশন সৃষ্টি হবে। সো হোয়াট উড বি দ্য স্ট্যান্ডার্ডাইজ নেম ফর ম্যাঙ্গো is, so the providing scientific is better. The scientific name of mango is Mangifera indica, যেখানে Mangifera is the generic name and indica is the specific epithet. So এই Mangifera indica এই নামটাও কিন্তু NCERT থেকে নিটে আস্ক করে থাকে। So this portion is very 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 important for your নিট পারপাস। সো এখান থেকে PYQ এসেছে, যেমন এই PYQটা এখানে থেকে এসেছে, এবং সেক্ষেত্রে এই নামগুলো এই ম্যাঙ্গিফেরা ইন্ডিকাও আস্ক করা হয়েছিল, সো এটাও একটা PYQ। সো ইন দ্য নেম ম্যাঙ্গিফেরা represents the genus while indica particular species. So এটা আমরা বললাম ম্যাঙ্গিফেরা জিনাস, ইন্ডিকা ইজ দ্য স্পিসিস or specific epithet. Other universal rules of nomenclature are also followed. আর কি কি রুলস আমরা নোমেনক্লেচারের ক্ষেত্রে ফলো করি? বায়োলজিক্যাল এই জিনিসটাও কিন্তু PYQ এসেছিল। বায়োলজিক্যাল নেম আর জেনারেলি ইন ল্যাটিন, এটা ল্যাটিনে হবে, অ্যান্ড রিটেন ইন ইটালিক্স, মতলব বাঁকা বাঁকা করে লেখা হয়। দে আর Latinist or derived from Latin irrespective of their origin. So biological নেমগুলো আইদার ল্যাটিনে লেখা হয়, or সেগুলোকে ইংলিশে লেখার ক্ষেত্রে সেটাকে আমরা ইটালিক্সে লিখে থাকি। The first word in the biological name represents the genus, while the second component denotes the specific epithet. এখানে আমরা এই এক্সাম্পলটাকে আবার ভালোভাবে নিয়ে নিই। সো এটা হবে আমাদের জেনেরিক নেম অ্যান্ড এটা হবে আমাদের স্পেসিফিক এপিটেথ, যেটা আমাদের সেকেন্ড রুল। বোথ দ্য ওয়ার্ড ইন বায়োলজিক্যাল নেম হোয়েন হ্যান্ড রিটেন আর সেপারেটলি আন্ডারলাইন, যেটা আমি এখানে করেছি, যে যদি সেটা হ্যান্ড রিটেন না হয় সেক্ষেত্রে আমাদেরকে আলাদা আলাদা করে একটা আন্ডারলাইন দিতে হবে, অর প্রিন্টেড ইন ইটালিক্স টু ইন্ডিকেটস দেয়ার ল্যাটিন অরিজিন, অথবা যদি আমরা প্রিন্টিংয়ের সময় ইটালিক্সে আমরা সেটাকে ইউজ করতে পারি। হোয়াট ইজ দ্য ফোর্থ রুল, যেটা আমরা এখান থেকে যদি বুঝতে পারি,
The first word denoting the genus started with a capital letter. সো এখানে আমরা ভালোভাবে দেখতে পাচ্ছি যে এই ম্যাঙ্গিফেরার ক্ষেত্রে এমটা এখানে হবে ক্যাপিটালে ডিনোট করতে হবে, এবং দ্য সেকেন্ড যেটা আমাদের স্পেসিফিক এপিডেট অর্থাৎ স্পিসিস নেম সেক্ষেত্রে সেটা হবে স্মল ক্যাপের, and the specific epithet start with a small letter. It can be illustrated as the example of Mangifera indica. সো আমরা দেখে নিলাম যে কী কী রুলস থাকে সেই নমিনেচারগুলোকে লেখার ক্ষেত্রে অথবা ডিসক্রাইব করার ক্ষেত্রে। সো ইটস ভেরি ইম্পর্টেন্ট পার্ট, এখান থেকে পিওয়াইকিউ এসেছে এবং আমি সেটা বলে দিলাম কী কী পিওয়াইকিউ এসেছিল। নেম অফ দ্য অথর appears the specific epithet, i.e. the end of the biological name is written in an abbreviated form, যেমন ম্যাঙ্গিফেরা ইন্ডিকা লিনিয়েন। এই কোশ্চেনটা যেটা আমি ডিসক্রাইব করলাম XYZ দিয়ে এসেছিল 2025 মোস্ট প্রবাবলি, এই কোশ্চেনটা একটা PYQ। সেখানে ম্যাঙ্গিফেরা ইজ দ্য জিনাস নেম, ইন্ডিকা ইজ ইউর স্পেসিফিক এপিডেট, এবং লিন ইজ ইউর who abbreviated who gave the biological name, the author. So lin is for Calolus lineus, so it's also a PYQ. It indicates that the specific species was first discovered by Linnaeus. Since it is nearly impossible to study all the living organisms, সো এখান থেকে আমাদের আর একটা নতুন কনসেপ্টের শুরু হলো। সো এনসিইআরটি ইজ সো কনসাইজ, এখানে প্রত্যেকটা প্যারা চেঞ্জ হওয়ার সাথে সাথে একটা নতুন করে কনসেপ্টের আবির্ভাব শুরু হয়ে যায়। দিস ইজ নিয়ারলি ইম্পসিবল টু স্টাডি অল দ্য লিভিং অর্গানিজম, ইট ইজ নেসেসারি টু devise some means to make it possible. The process is classification. সো প্রত্যেকটা ইন্ডিভিজুয়ালকে আলাদা আলাদা করে স্টাডি করা আমাদের ক্ষেত্রে অনেকটাই অসুবিধা হয়ে থাকে এবং এতগুলো অর্গানিজমকে মনে রাখাও অসুবিধাজনক। তো সেগুলোকে আমরা একটা পার্টিকুলার ক্লাসের মধ্যে আনার চেষ্টা করি। দিস ইজ অ্যাকচুয়ালি কল দ্য ক্লাসিফিকেশন। সো যখন আমরা সেই ক্লাস নিয়ে রিসার্চ করবো অথবা সেই ক্লাস নিয়ে টক করবো অথবা সেই ক্লাসের কমন ক্যারেক্টারিস্টিক্স নিয়ে করবো, তখন সেই পার্টিকুলার স্পিসিসগুলোকেও আমরা ডিল করতে পারবো। সো ক্লাসিফিকেশন ইজ দ্য প্রসেস বাই হুইচ এনিথিং ইজ গ্রুপড ইন্টু convenient categories based on some easily observable characteristics. Exactly যেটা আমি এখনই মেনশন করলাম, ক্লাসিফিকেশন দ্য প্রসেস যেখানে আমরা সেই স্পিসিসগুলোকে অর্গানিজমগুলোকে গ্রুপ করব সেই একটা করে পার্টিকুলার ক্যাটাগরিতে ইউজিং সাম অবজারভেবল ক্যারেক্টারিস্টিক্স। ফর এক্সাম্পল উই ইজিলি রেকগনাইজ গ্রুপ সাচ অ্যাজ প্ল্যান্টস অর অ্যানিমেল। তো প্রথমে আমরা যেটা ক্যারেক্টারিস্টিক্স সর্বপ্রথম হয়েছে সেটাকে প্ল্যান্ট অ্যান্ড অ্যানিমেল, যেটা ইজিলি অবজারভেবল, যে আমরা আমাদের প্ল্যান্টকে আলাদা করতে পারি এবং অ্যানিমেলসদেরকে আলাদা করে দেখতে পারি। সো দে আর ইজিলি অবজারভেবল অ্যান্ড দে আর আলাগ আলাগ ক্যারেক্টারিস্টিক্স শো করছে এবং তারা আলাদা আলাদা ক্লাসিফাইড করে আলাদা আলাদা ক্যাটাগরিতে আনা হয়েছে। সেকেন্ডলি যেমন ডগস অর ক্যাটস অর ইনসেক্টস, এগুলোকে আমরা আলাদা আলাদা দেখেই আলাদা আলাদা ক্যাটাগরিতে আনতে পারি। দ্য মোমেন্ট উই ইউজ এনি অফ দিস টার্মস উই অ্যাসোসিয়েট সার্টেন ক্যারেক্টার্স উইথ দ্য অর্গানিজম ইন দ্যাট গ্রুপ। হ্যাঁ, তো প্রত্যেকটা গ্রুপের ক্ষেত্রে আলাদা আলাদা কিছু ক্যারেক্টারিস্টিক অ্যাসোসিয়েট থাকে, তাই জন্য তাদেরকে আলাদা আলাদা গ্রুপের মধ্যে আমরা ফেলে থাকি। অবভিয়াসলি ইচ অফ আস উইল সি ডগস অ্যান্ড নট ক্যাটস। ইফ we were to think all animal all alstesian, we know what we are talking about. Similarly, suppose we were to say mammalians, you would of course think of animals with external ears and body hair. So যখন আমরা ম্যামিলিয়ান্সদের বলি তখন সেক্ষেত্রেও ম্যামিলিয়ান্সদের কিছু কিছু পার্টিকুলার ক্যারেক্টারিস্টিক আমাদের সবার সামনে উঠে আসে। সেই ক্যারেক্টারিস্টিক্সগুলো কি, যে এক্সটার্নাল ইয়ার থাকবে, বডি হেয়ার থাকবে, সো ইটস দ্য কমন ক্যারেক্টারিস্টিক্স অফ ম্যামিলিয়ান্স। সো প্রত্যেকটা আলাদা আলাদা গ্রুপের ক্ষেত্রে আমার কিছু কিছু প্রত্যেকটা অবজারভেবল ক্যারেক্টারিস্টিক্স থেকে থাকে, সেটা এখানে বলা হয়েছে। লাইকওয়াইজ ইন প্ল্যান্টস, ইফ উই ট্রাই টু টক of wheat, the picture in each of our mind will be the wheat plants, not of rice plants, exactly, or any other plants. Hence all these dogs, cats, mammals, wheats, rice plants, animals, etc. are convenient categories. So এগুলো প্রত্যেকটা একটা আলাদা আলাদা ক্যাটাগরিজ।
যদি আমরা বলি লাইক ম্যামিলিয়ান্স ক্যাটাগরি, সেটা একটা আলাদা ক্যাটাগরি হয়ে থাকবে। যদি আমরা বলি হুইটস ক্যাটাগরি, সেক্ষেত্রেও সেটা আলাদা স্পিসিসের থেকে আলাদা হয়ে থাকবে। সো প্রত্যেকটা একটা করে ক্যাটাগরি। সো বেসিক্যালি এই ক্যাটাগরিকে আমরা একসাথে কি বলি? ট্যাক্সা। The specific scientific term of these categories is taxa. It's also important information or important concept. So এই প্রত্যেক গ্রুপড একটা পার্টিকুলার গ্রুপড ক্যারেক্টারিস্টিক বৈশিষ্ট্য, মানে প্রত্যেকটা একটা গ্রুপ এবং সেটা যে পার্টিকুলার ক্যারেক্টারিস্টিক থাকবে এবং সেটা স্পেসিফিক ক্যারেক্টারিস্টিক, সেই ক্যাটাগরিগুলোকে আমরা কি বলে থাকি? ট্যাক্সা বলে থাকি। Here you must recognize that taxa can indicate categories at very different levels. Exactly. যেখানে আমরা বলে থাকি যেমন প্ল্যান্টের ক্ষেত্রে কিন্তু সেটা কিংডম লেভেলে আমরা সেটাকে ট্যাক্সেশন করি। প্ল্যান্ট ইজ অলসো এ ট্যাক্সা, অ্যানিমেলস ইজ অলসো এ ট্যাক্সা, বাট সেটা কোথায়? কিংডম লেভেলে। আবার যখন আমরা সেখানে হুইটের কথাটা বললাম, হুইট ইজ অলসো এ ট্যাক্সা ইফ উই টেক ইটস আ স্পিসিস লেভেলে, কারণ হুইট একটা আলাদা ট্যাক্সা, সেক্ষেত্রে রাইস একটা আলাদা ট্যাক্সা হয়ে যাবে from a taxa. Wheat is also a taxa. Similarly, animals, mammals, dogs are all taxa. But you know that a dog is a mammal and mammals are animals. Therefore, animal, mammals and dog represents taxa at a different level. Exactly. So এখান থেকে আরেকটা জিনিস শুরু হলো যে ডিফারেন্ট লেভেল অফ ট্যাক্সাসের কনসেপ্ট, সেটা আমরা এখান থেকে পাই যে ট্যাক্সার ডিফারেন্ট লেভেল শো করে। যেমন অ্যানিমেলসের আন্ডারে কি আসে? ম্যামেলস আসে। ম্যামেলসের আন্ডারে ডগস আসে। সো ডগস ইজ বিলং উইথ দ্যাট অ্যানিমেল ক্যাটাগরি, আবার ডগসটা ম্যামিলিয়ান ক্যাটাগরির আন্ডারেও আসে, ম্যামিলিয়ান্স আবার অ্যানিমেল ক্যাটাগরির আন্ডারে আসে। তো ইটস শোয়িং আর ডিফারেন্ট স্টেজ অর ডিফারেন্ট লেভেলস অফ ট্যাক্সাস। Hence, the based of characteristics, all living organisms can be classified into different taxa. This process is classification is called taxonomy. So based on characterization উপর থেকে অর্গানিজমসকে আমরা বিভিন্ন ধরনের ক্লাসিফিকেশনে রেখে থাকি এবং বিভিন্ন ধরনের ক্লাসিফাইড করে থাকি ডিফারেন্ট ট্যাক্সাতে। এই প্রসেসটাকে ক্লাসিফিকেশনটাকে কি বলে? ট্যাক্সোনমি বলে। So taxonomy is the science of classifying the organisms in different taxas. External and internal structure along with structure of cell development process and ecological informations, organisms are essential and for the basis of modern taxonomic studies. So এই taxonomic study কিভাবে করা হয়? সেই পার্টিকুলার অর্গানিজমদের এক্সটার্নাল স্ট্রাকচার, তাদের সেল স্ট্রাকচার, তাদের ইকোনমিক্যাল ক্যারেক্টারিস্টিক্স, এগুলোর উপরে বেস করে সেই ট্যাক্সোনমিক্যাল ক্যাটাগরিজগুলোকে করা হয় এবং ট্যাক্সোনমি স্টাডি করা হয়। ইন দ্য ক্যারেক্টারাইজেশন, আইডেন্টিফিকেশন, ক্লাসিফিকেশন অ্যান্ড নোমেনক্লেচার, সো যেটা আমি বলেছিলাম, প্রথমে সেটাগুলোকে ক্যারেক্টারাইজ করা হয়, তারপর সেটার আইডেন্টিফিকেশন করা হয়, দেন সেটাকে ক্লাসিফিকেশন করা হয়, সেটা নেম দেওয়া হয়, আর প্রসেস দ্যাট এগুলোকে একসাথে আমরা কি বলে থাকি? ট্যাক্সোনমি। So this is the process of the taxonomy. Taxonomy is not something new. Human beings have always been interested in knowing more and more about the various kinds of organisms, particularly with reference to their own use. In early days, human beings needed to find sources for their basic needs of food, clothing, and shelter. Hence, the earliest classification are based on use of ভেরিয়েশন। সো প্রথমে বিভিন্ন ধরনের জিনিসের ইউজের উপর আমরা আলাদা আলাদা ক্যাটাগরি করে থেকেছিলাম এবং সেগুলোকে আমরা একটা ট্যাক্সোনমিক্যাল কনসেপ্ট দিয়ে করেছিলাম, বাট উই ডিডন্ট নেম দ্যাট থিং ইন আ ট্যাক্সোনমি, বাট লেটার উই নেম দ্যাট থিং ইন ক্লাস ট্যাক্সোনমি। Human beings were since long not only interested in knowing more about different kinds of organisms and their diversities, but also the relationship among them. Exactly. সো প্রথমে শুধুমাত্র আমরা ইন্টারেস্টেড ছিলাম না যে আমাদের চারপাশে কী কী নতুন নতুন, বাট আমাদের সঙ্গে তারা কীভাবে কো-রিলেটেড এবং তাদের আমাদের মধ্যে সাথে কী ইকোলজিক্যাল রিলেশনশিপ, সেগুলোকে জানার জন্য হিউম্যানরা ইন্টারেস্টেড ছিল। দিস ব্রাঞ্চ অফ স্টাডি ইজ রেফার্স টু আ সিস্টেমেটিক্স। সো সেই জিনিসটাকেই আমরা যে স্টাডির আন্ডারে আনি সেটাকে আমরা সিস্টেমেটিক্স বলে থাকি। দ্য ওয়ার্ড সিস্টেমেটিক্স ডেরাইভ ফ্রম ল্যাটিন ওয়ার্ড সিস্টেমা। It's an important concept or important information যে এটা একটা ল্যাটিন ওয়ার্ড সিস্টেমা থেকে নেবে, which mean systemic arrangement of organisms, যেগুলোকে পরবর্তীতে আমরা ক্যারেক্টারাইজেশন, আইডেন্টিফিকেশন, ক্লাসিফিকেশন, নোমিনেশনের মাধ্যমে ট্যাক্সোনমির আন্ডারে আনি।
সো এই জিনিসটা প্রথম কে ডিসক্রাইব করেছিল? ক্যারোলাস লিনিয়াস। আবারও সেই ক্যারোলাস লিনিয়াস এই জিনিসটাকে প্রথম ডিসকভার করেছিল কোথায়? সিস্টেমা ন্যাচুরি নামে তার যে বুক ছিল সেখানে, যে পাবলিশ ছিল সেখানে। So it's also important information कि first systematics was described by Carolus Linnaeus in his publication named Systema Naturae. The scope of systematics was later enlarged in including identification, nomenclature and classification, যেটা আমি এখনই বললাম। Systematics takes into account evolutionary relationship between organisms, যেটা বললাম যে আমাদের মধ্যে যে ইকোলজিক্যাল রিলেশন আর ইভলিউশনারি রিলেশনশিপ, যেটা পার্টিকুলার স্পিসিস থেকে কীভাবে স্পেসিয়েশন হচ্ছে, কীভাবে একটা করে স্পিসিস আলাদা স্পিসিসের সঙ্গে কোরিলেটেড, সেগুলোর ব্যাপারে আলোচনা করে ইন ডিটেলড ইন সিস্টেমেটিক্স। সো এটাই গেল আমাদের প্রথম পার্টটা। নাও উই কেম টু দ্য সেকেন্ড পার্ট, ট্যাক্সোনমিক ক্যাটাগরিজ। So classification is not a single step process but involves a hierarchy of species steps in which each steps represents our category rank. So যেটা আমি বললাম যে বিভিন্ন ধরনের লেভেলের ট্যাক্সা থাকে, সো সেই প্রত্যেকটা লেভেলকে একটা করে র্যাঙ্ক বলা হয়েছে আর একটা করে ক্যাটাগরি বলা হয়েছে। সিন্স দ্য ক্যাটাগরি ইজ আ পার্ট অফ ওভারঅল ট্যাক্সোনমিক অ্যারেঞ্জমেন্ট, ইট ইজ কল্ড ট্যাক্সোনমিক ক্যাটাগরি। সেই প্রত্যেকটা ক্যাটাগরিকে কী বলা হয়? সেই এবং প্রত্যেকটা ক্যাটাগরি ট্যাক্সোনমিক অ্যারেঞ্জমেন্টের একটা করে পার্ট, সো সেই একটা করে ক্যাটাগরিকে আমরা কী বলে থাকি? ট্যাক্সোনমিক ক্যাটাগরি। অ্যান্ড অল ক্যাটাগরিজ টুগেদার কনস্টিটিউট দ্য ট্যাক্সোনমিক হায়ারার্কি। সো সেই প্রত্যেকটা ক্যাটাগরিকে আমরা এক একটা করে ট্যাক্সোনমিক হায়ারার্কি আন্ডারে নিয়ে আসি। যেমন আমরা প্রথমে বললাম যে অ্যানিমেলস হতে পারে, তার আন্ডারে ম্যামেলস হতে পারে, তার আন্ডারে যে পার্টিকুলার স্পিসিস যেটাকে ডগ আমরা আনলাম। সো সেই এক্সাম্পলটাকে এখানে ডিসক্রাইব করেছে সেই কনসেপ্টটা, দ্যাট সেই প্রত্যেকটা লেভেলকে আমরা কি বলে থাকি? একটা করে ক্যাটাগরি ও একটা করে র্যাঙ্ক বলে থাকি। সেগুলোকে আমরা সায়েন্টিফিকভাবে ট্যাক্সোনমিক ক্যাটাগরিও বলে থাকি, এবং এই কম্পোজিশন একসাথে সেটাকে আমরা যেটা বলি ট্যাক্সোনমিক হায়ারার্কি। ইচ ক্যাটাগরি রিফার্ড টু অ্যাজ এ ইউনিট অফ ক্লাসিফিকেশন, অবশ্যই, অ্যান্ড ইন ফ্যাক্ট রিপ্রেজেন্ট আর র্যাঙ্ক অ্যান্ড is commonly termed as taxon, যেটাকে আমরা ট্যাক্সন বলে থাকি, অ্যান্ড দ্য প্লুরাল ফর্ম ইজ ট্যাক্সা, যেটাকে আমরা ট্যাক্সা বলে থাকি, এবং সেটা সিঙ্গুলার ফর্ম কি? ট্যাক্সান। ইটস অলসো PYQ, ইটস এ ইম্পর্টেন্ট কনসেপ্ট দ্যাট সিঙ্গুলার ফর্মে যেটাকে আমরা ট্যাক্সন বলে থাকি এবং সেটাকে ট্যাক্সা, এটা একটা PYQ এসেছিল। Taxonomic category and hierarchy can be illustrated by an example. Insects represents a group of organisms sharing common features like 3 pairs of joint leg, obviously. So first একটা এক্সাম্পল এখানে দেওয়া হয়েছে যে ইনসেক্ট আর কমনলি নোন অ্যাজ কি? যে তাদের 3 pairs of joint leg থাকবে। It means insects are recognizable contract observed which can be classified and thus were given a rank of category. Can you name other categories? Category further denotes rank. Each rank or taxon in fact represents a unit of classification. So this particular taxon is a unit of classification. These taxonomic groups categories are distinct biological entities and not merely morphological aggregates. Taxonomical study is all known organisms have led to the development of common categories such as kingdom, exactly. So বিভিন্ন ধরনের ক্যাটাগরি নিয়ে এখানে আলোচনা হচ্ছে যে কমনলি যেটা ক্যাটাগরাইজ করা হয়েছে এবং অল নোন যে অনেকগুলো যেখানে খুবই কম সিমিলারিটি বাট সিমিলারিটিস যুক্ত যে জিনিসগুলোকে নিয়ে, যে অর্গানিজমগুলোকে নিয়ে আমরা প্রথমে ক্যাটাগরাইজ করেছিলাম, সেগুলোকে একটা ক্যাটাগরিকে রাখা হয়েছিল এবং সেটা একটা বড় ক্যাটাগরির মধ্যে পড়ে, লাইক হায়ার লেভেলের ক্যাটাগরির মধ্যে পড়ে, সাচ এস কিংডম। Then phylum or division, class, order, family, genus and species. This is together called taxonomic hierarchy. So প্রথমে কি থাকবে? Kingdom, then the lower level is the phylum or division, then the third lower level is class, then order, then family, then genus and then species. All organisms includes those
in the plant or animal kingdoms have species as the lowest category. So the lowest category is the species. uh, Now the question you may ask is how to place an organism in various categories. Exactly. The basic requirement is the knowledge of character of the individual or group organism. This helps in identifying similarities in kind. So এখানে যে কনসেপ্টটা বলা হয়েছে সে বেসিক্যালি এন স্পিসিস লেভেল দিস ইজ দ্য লোয়েস্ট লেভেল অফ ট্যাক্সোনমি হায়ারার্কি, যেটা আমাকে বলা হয় দ্য লোয়েস্ট ক্যাটাগরি। সো এখানে যে স্পিসিসগুলো থাকবে তাদের মধ্যে ক্যারেক্টারাইজেশনের সিমিলারিটি সব থেকে বেশি থাকবে, এবং যতটাই আমরা উপরে ক্যাটাগরির ক্ষেত্রে যাব ততটাই আমাদের সিমিলারিটিস কম হতে থাকবে। সো এটার উপরেই বেস করে আমাদের নোন ক্যারেক্টারিস্টিক্সের উপর বেস করে আমরা সেটাকে পার্টিকুলার একটা ট্যাক্সোনমিক হায়ারার্কিতে প্লেস করে থাকি। যদি আমাদের নোন ক্যারেক্টারাইজেশন সিমিলার ক্যারেক্টারাইজেশন খুবই কম হয় তাদেরকে আমরা ততটা হায়ার ক্যাটাগরিতে প্লেস করার চেষ্টা করি, এবং যতটাই আমাদের নোন স্পেসিফিক সিমিলারিটিস অফ ক্যারেক্টারাইজেশন বেশি হয়ে থাকে ততটাই আমরা তাদেরকে লোয়ার লেভেল অফ ক্যাটাগরিতে ইমপ্লেস করে থাকি। The species taxonomic studies consider a group of individual organisms with fundamental similarities as a species. The lowest level এবং সব থেকে বেশি সিমিলারিটি যুক্ত ক্যাটাগরি ইজ দ্য স্পিসিস। এই স্পিসিস ক্যাটাগরি স্পিসিসের মধ্যে সব থেকে বেশি আমাদের সিমিলারিটিস দেখা যায়। One should be able to distinguish one species from another closely related species based on the distinct morphological differences. Let us consider Mangifera indica, Solanum tubersum, and Panthera leo. These are the example of species. So প্রত্যেকটা পার্টিকুলার ইন্ডিভিজুয়াল যেগুলোকে আমরা স্পিসিস বলে থাকি দে আর ভেরি 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 সিমিলার, এবং খুবই খুবই বেশি পরিমাণে কমন ক্যারেক্টারিস্টিক্স যারা শো করে তাদেরকে আমরা স্পিসিসের মধ্যে আনি। সো আমরা জানি যে ম্যাঙ্গো একটা স্পিসিস, আমরা জানি যে পটেটো একটা স্পিসিস, আমরা জানি যে একটা লায়ন একটা স্পিসিস। তো আমরা ইজিলি বলতে পারি যে লায়ন্স আর দ্য লোয়েস্ট দ্য স্পিসিস আর দ্য লোয়েস্ট লেভেল অফ ট্যাক্সোনমিক হায়ারার্কি। সো দ্য মোস্ট সিমিলার ক্যারেক্টারিস্টিক্স নিয়ে যে স্পিসিস মানে যে ক্যাটাগরি তৈরি হয় সেটাকে আমরা স্পিসিস বলে থাকি। অ্যান্ড দিস আর দ্য স্পিসিস নেমস অফ সাম অর্গানিজমস। While the first word Mangifera, Solanum, Panthera are genre and represent another higher level of taxonomic category. So আমরা সবাই জানি যে এই প্রথম নেমগুলো আমাদেরকে জোনাল রিপ্রেজেন্ট করে, বাট দ্য সেকেন্ড নেমস আর স্পেসিফিক এপিটেট। সো এখানে একটা ভালো এক্সাম্পল দিয়েছে। ফর এক্সাম্পল প্যান্থেরা হ্যাজ অ্যানাদার স্পেসিফিক এপিটেট কল্ড টাইগ্রিস, and Solanum includes species like nigrum and melongini. So basically এখানে এইভাবে বলার চেষ্টা করেছে যে Panthera leo is one species and Panthera tigris is আলাদা species. So দুটোই ক্ষেত্রে কিন্তু Panthera tigrisই হোক और Panthera leoই হোক না কেন, so Panthera leo represent a particular species called lion and Panthera tigris represent a particular species called tiger. So they are different species, but তাদের এবং সেটা কীভাবে বোঝা গেলো তাদের স্পেসিফিক এপিটেট থেকে বোঝা গেল, এবং বাট তাদের জোনার কিন্তু সেম, তারা কিন্তু একটা সেম জোনারের মধ্যে আছে, সেটাকে বলে প্যান্থেরা। সো দিস ইজ দ্য লোয়েস্ট লেভেল অফ সিমিলার ক্যারেক্টারাইজেশন, লোয়েস্ট লেভেল অফ ট্যাক্সোনমিক হায়ারার্কি, যেখানে তাদের ক্যারেক্টারাইজেশনগুলো এতটাই সিমিলার যে টাইগ্রিসের মধ্যে এই প্যান্থেরা টাইগ্রিসের মধ্যে আলাদা আলাদা ইন্ডিভিজুয়াল অর্গানিজমগুলো এতটাই সিমিলার যে তাদেরকে আর ফার্দার ডিভাইড করা যাচ্ছে না, বাট দিস আর ডিভাইডেবল। সো একটা জনারের মধ্যে অনেক ধরনের স্পিসিস থাকতে পারে, সেটা প্যান্থেরা লিও হতে পারে, প্যান্থেরা টাইগ্রিসও হতে পারে, সবাই কিন্তু প্যান্থেরা জনারের মধ্যে আসে। তো সেই জিনিসটা এখানে ডিসক্রাইব করেছে এই এক্সাম্পলগুলোর মাধ্যমে। হিউম্যান বিইং বিলংস টু দ্য স্পেসিফিক স্পিসিস হুইচ ইজ গ্রুপড ইন দ্য জেনাস হোমো। সো হোমো জেনাসের মধ্যে কিন্তু হিউম্যানস বিলিংস করে, এবং স্পেসিফিক নেমস কল হোমো সেপিয়েন্স। তো সেপিয়েন্স ইজ আওয়ার পার্টিকুলার স্পেসিফিক এপিটেট। জিনাস, the genus is the common group of related species. তো দুটো পার্টিকুলার যেটা আমরা এখনই আলোচনা করলাম যে প্যান্থেরা লিও আর প্যান্থেরা টাইগ্রিস দুটো আলাদা আলাদা স্পিসিস,
এবং বাট তারা সেম গ্রুপের আন্ডারে আসতেছে, যেটাকে আমরা কি বলে থাকি, জেনাস। সেম ক্যাটাগরির মধ্যে আসতেছে, যেটাকে আমরা বলছি জেনাস। So genus is the common group of related species. So these species are maybe their characteristics are not that much similar, but they are correlated or they are related among some particular characteristics. কিছু কিছু ক্যারেক্টারিস্টিক তাদের মধ্যে সিমিলারিটিস দেখা যায়। তো সেই সব থেকে ক্লোজলি রিলেটেড স্পিসিসগুলোকে নিয়ে জেনাস ফর্ম হয়। Comprises a group of related species which has more characters in common in comparison to the species. So species এর থেকে কম common characteristics থাকে, but they show some closely relation and close characterization similarity. We can say that the genera are aggregate of closely related species, যেটা আমি এখনই বললাম। For example, potato and brinjal are two different species, but both they belong genus সোলেনাম। তো দুটোই আলাদা আলাদা স্পিসিস, এবং সেক্ষেত্রে প্যান্থারের ক্ষেত্রে সেটা আমরা দেখেছিলাম, দুটো আলাদা আলাদা স্পিসিস, বাট তারা একটা জেনারের মধ্যে আসে, সেটা হলো সোলেনাম। সেকেন্ডলি দ্য এক্সাম্পল ইজ লায়ন, দ্য প্যান্থেরা লিও, লেপার্ড প্যান্থেরা প্যারাডোস অ্যান্ড টাইগার প্যান্থেরা টাইগ্রিস। দেয়ার আর সেভারাল কমন features, they have with several female common features. তো দে আর আলাগ স্পিসিস, এরা প্রত্যেকটাই আলাদা আলাদা স্পিসিস, বাট তারা একটা কমন গ্রুপের মধ্যে আছে, কমন ক্যাটাগরির মধ্যে আছে, যেটাকে আমরা কি বলি, জেনাস, যেটা কি প্যান্থেরা জেনাসের মধ্যে আসে। সো দিস ইজ দ্য এক্সাম্পল অফ জেনাস, এবং জেনাসের কনসেপ্টটা তোমরা সবাই ক্লিয়ার হয়ে গেলে। থার্ডলি ফ্যামিলি, দ্য নেক্সট ক্যাটাগরি। তো ফ্যামিলি কি, যে ক্লোজলি রিলেটেড যেটা জেনারাগুলো আছে সেগুলোকে নিয়ে আমরা কি বলি, ফ্যামিলি গঠন করি। স্টিল লেস নাম্বার অফ সিমিলারিটিস, যেটা আমরা একটা ফান্ডামেন্টাল বৈশিষ্ট্য যেটা আমরা আলোচনা করেছি ওয়ান চ্যাপ্টার সিরিজের ক্ষেত্রেও, যে যতটাই আমরা লোয়ার লেভেল থেকে আপার লেভেলের ক্ষেত্রে যেতে থাকবো, ততটাই আমাদের সিমিলারিটিস ততটা কিন্তু আমাদের কমতে থাকবে। যতটাই আমরা আপার লেভেলের ক্ষেত্রে যাবো, ততটাই আমরা লেভেল ইনক্রিজ করতে থাকবো, ততটাই আমাদের কিন্তু সিমিলারিটিস কমতে থাকবে। যতটাই আমরা আপার লেভেলে যেতে থাকবো, ততটাই আমাদের সিমিলারিটিস কমতে থাকবে। তো ফ্যামিলিটা অ্যাজ আ গ্রুপ অফ রিলেটেড জেনার উইথ স্টিল লেস নাম্বার অফ সিমিলারিটিস অ্যাজ কম্পেয়ার টু জেনাস অ্যান্ড স্পিসিস। ফ্যামিলিস আর ক্যারেক্টারাইজড বেসড অন বোথ ভেজিটেটিভ অর রিপ্রোডাক্টিভ ফিচার্স। তো ভেজিটেটিভ অ্যান্ড রিপ্রোডাক্টিভ ফিচার্সের উপরে বেস্ট করে প্ল্যান্ট স্পিসিসদের ক্ষেত্রে ক্যারেক্টারাইজেশন করা হয়। এবং প্ল্যান্টস এক্সাম্পল 3 ডিফারেন্ট জেনার সোলেনাম, পেটুনিয়া অ্যান্ড ডেটুরা আর প্লেসড ইন দ্য ফ্যামিলি অফ সোলেনেসিয়ে। আমি এটাকে এভাবে উচ্চারণ করি, তোমাদের স্পেলিংয়ের দিক থেকে দেখে এই জিনিসগুলোকে প্রনাউন্স করার চেষ্টা করবে, সোলেনেসিয়ে। সো দিস 3 ডিফারেন্ট জনার, যেটা আমরা দেখলাম একটু আগে, যে সে পটেটো হোক অথবা ব্রিঞ্জাল হোক, দুটো কিন্তু সোলেনাম জেনারের আন্ডারে আসছিল। তো সোলেনাম জেনার, সিমিলারলি সোলেনাম জেনার, পিটুনিয়া জেনার এবং ডেটুরা জেনার, এই তিনটা জেনার আলাদা আলাদা, বাট এই তিনটা জেনাস আলাদা আলাদা, বাট এই তিনটা জেনাস কিন্তু একটা কমন ফ্যামিলির আন্ডারে আসে, যেটা সোলেনেসি। Among animals, example, genus Panthera comprises lion, tiger, leopard is put along with genus Felis, যেটা ক্যাটসদের জেনাস, in the same family called Felidae. সো এই ফ্যামিলিটার আন্ডারে কিন্তু, যে আমরা যখন দেখলাম যে লায়ন, টাইগার অ্যান্ড লেপার্ড আলাদা আলাদা স্পিসিস, বাট তারা একটা সেম জেনাসের আন্ডারে আনলো, সেটার নাম কি, প্যান্থেরা। এবং আলাদা আলাদা ক্যাটসরা একটা সেম জেনাসের আন্ডারে আসে, সেটা কি, ফেলিস। আবার এই দুটো জেনাস একটা কমন ট্যাক্সোনমিক ক্যাটাগরির আন্ডারে আসে, সেটাকে আমরা ফ্যামিলি বলে থাকি, সেটা হচ্ছে ফ্যালিডি ফ্যামিলি। If you observe the feature of cats and dogs, you will find the similarities and some differences added. অবশ্যই কিছু কিছু আমাদের সিমিলারিটিস দেখা যায়, যেমন ক্যাটস অ্যান্ড ডগসদের ক্ষেত্রে। তো সেগুলোকে আমরা সেই ক্যারেক্টারগুলোকে আমরা সিমিলারিটিসগুলোকে দেখি, তাদেরকে ফ্যামিলির আন্ডারে নিয়ে আসি। They are separated into 2 different families, Felidae and Candid respectively. So ক্যাটস অ্যান্ড ডগসের ক্ষেত্রে আলাদা আলাদা সিমিলারিটি যখন দেখা যায়। তো আমরা এখানে আমাদের নেক্সট লেভেলের কথা বলছি, সেটা হচ্ছে অর্ডারের কথা বলি। ক্যানিডে এটা একটা অর্ডার, সো ফ্যালিডিস অ্যান্ড ডগস আলাদা আলাদা, সেটা এখানে ডিফারেন্ট অর্ডারের মধ্যে আসবে আবার।
সো অর্ডার যেটা আমরা বললাম আপার হাই লেভেলে যাচ্ছে, সো আপার লেভেলের ক্ষেত্রে সিমিলারিটিস কম হয়ে যাচ্ছে। এবার আর্লিয়ার ক্যাটাগরিজ লাইক স্পিসিস, জেনাস অ্যান্ড ফ্যামিলিজ আর বেসড অন নাম্বার অফ সিমিলার categories. Generally order and other higher taxonomic categories are identified based on the aggregates of characters. খুবই কম ক্যারেক্টার্স নিয়ে সেটা হয়। অর্ডার্স বিং আ হায়ার ক্যাটাগরি ইজ assemblage of families which exhibit a few similar characters. তো বিভিন্ন কমনলি রিলেটেড ফ্যামিলিজকে নিয়ে একটা অর্ডার যে ক্যাটাগরি সেটা ফর্ম হয় এবং সেটা খুবই ফিউ সিমিলারিটিস শো করে। দ্য সিমিলার ক্যারেক্টার্স আর লেস ইন নাম্বার অ্যাজ কম্পেয়ার টু দ্য ডিফারেন্ট জেনার ইনক্লুড ইন আ ফ্যামিলি। প্ল্যান্ট families like convolvulus solanaceae are included in the order polymoniales এর আন্ডারে কিন্তু এই দুটো ফ্যামিলি আসে, mainly based on their floral characteristics. And animal orders carnivora includes families like Felidae and Canidae. সো এই দুটো যে ফ্যামিলি যেটা আমরা বললাম ক্যাটস অ্যান্ড ডগসের ক্ষেত্রে, এই দুটো ফ্যামিলি কিন্তু সেম অর্ডারের মধ্যে আসবে, সেটা হচ্ছে কার্নিভোরা। সো এইখান থেকে PYQ এসেছিল। তো দিস এক্সাম্পলস আর ইম্পর্টেন্ট। সো নিট কখনোই বাইরের এক্সাম্পল আস্ক করে না, নিট মেইনলি এক্সাম্পলস আস্ক করে সেগুলো উইদিন দ্য এনসিআরটি হওয়া চাই। সো এনসিআরটির যে এই এক্সামগুলো এগুলো খুবই ইম্পর্টেন্ট, এগুলো তোমরা সবাই মনে রাখবে। অ্যান্ড দেন দ্য নেক্সট ইজ ক্লাস, দ্য ক্যাটাগরি ইনক্লুডিং রিলেটেড অর্ডার। সিমিলারলি রিলেটেড অর্ডার মানে সম্মান কিছু কিছু সিমিলার ক্যারেক্টারিস্টিক যুক্ত অর্ডারদেরকে নিয়ে আমরা ক্লাস ক্যাটাগরিটা তৈরি করি। যেমন অর্ডার প্রাইমাটা composing monkey, gorilla, gibbon is placed in class Mammalia. So Mammalia মধ্যে আমরা এই অর্ডারগুলোকে প্লেস করে থাকি, along with other carnivores that includes animals like tiger, cat, dogs. Class Mammalia has other orders also. সো ক্লাস ম্যামিলিয়ার আন্ডারে বিভিন্ন ধরনের ক্লোজলি রিলেটেড অর্ডারগুলোকে আমরা প্লেস করে থাকি। অ্যান্ড দ্য নেক্সট ইজ ফাইলাম, দ্য ক্লাসেস কম্পারিজিং অ্যানিমেলস লাইক ফিশেস, অ্যাম্ফিবিয়ান্স, রেপটাইলস, বার্ডস অ্যালং উইথ ম্যামিলিয়ান্স। নেক্সট ক্যাটাগরি কল্ড ফাইলাম। অল দিস বেস অন কমন ফিচার্স ইন প্রেজেন্স অফ নোটোকর্ড অর ডরসাল হলো নিউরাল সিস্টেম। এই সমস্ত বৈশিষ্ট্যের উপর ডিপেন্ড করে আমরা ফাইলামগুলো করি। সো বেসিক্যালি দিস আর লেস কমন ফিচার্স, ফিউ সিমিলারিটি ক্যারেক্টার্স, এক্স্যাক্টলি। ডিভিশন and then to assign to higher category called division, phylum or division. And the next, the highest, the kingdom is the highest taxonomic category. So this is the highest taxonomic category, kingdom, and it's based on very common features. যেমন kingdom plantae represents all the plants, kingdom animalia composes of all the animals, সবগুলো অ্যানিমেলকে আমরা কিংডম অ্যানিমেলিয়ার মধ্যে আনি থাকি, সবগুলো প্ল্যান্টসকে আমরা কিংডম প্ল্যান্টির মধ্যে এনে থাকি। সো বেসিক্যালি দিস ইজ দ্য ট্যাক্সোনমিক হায়ারার্কি। তো সবার কাছে সেই কনসেপ্টটা ক্লিয়ার হয়ে গেল যে ট্যাক্সোনমিক ক্যাটাগরি জিনিসটা কী, ট্যাক্সনগুলো কী কী, এবং ট্যাক্সোনমিক হায়ারার্কি অনুসারে তার ক্যারেক্টারিস্টিক সিমিলারিটিস কীরকম হয়ে থাকে, এবং কীভাবে একটা করে স্পিসিস এই ক্যাটাগরিগুলোর একটা করে অর্গানিজম কীভাবে সেই ক্যাটাগরিগুলোর মধ্যে আসে। সো যেটা আমরা ডিসক্রাইব করেছি যে দিস ইজ দ্য হাইয়েস্ট সিমিলারিটি and the lowest similarity. So kingdom has the lowest similarity and the species is the highest similarity, and the similarity যতটাই উপরের দিকে আমরা যাব একটা পার্টিকুলার ট্যাক্সোনমিক হায়ারার্কির ক্ষেত্রে ততটাই আমাদের সিমিলারিটি কম হতে থাকবে। সো এই জিনিসগুলো, এই কনসেপ্টটা আমরা এই পার্টিকুলার পোর্শন থেকে পেলাম।
The taxonomic categories from specific species to kingdom have been shown in এই ফিগারটার মধ্যে সেই স্পিসিস থেকে কিংডম পর্যন্ত ক্যাটাগরিগুলো শো করা হলো। অ্যান্ড এখানে সেই ফিগারের কথাই বলা হয়েছে। এখানে যে কনসেপ্টটা এখানে বলা হয়েছে যে ফ্রম স্পিসিস টু কিংডম দ্য নাম্বার অফ কমন ক্যারেক্টারিস্টিক গোস অন ডিক্রিজিং। Lower the taxa, more are the characteristics that the member within the taxon share. Higher the category, greater the difficulty to determine their relationship to other taxa at the same level. Hence the problem classification more complex. সো এখানে আমরা এই জিনিসটাতে সিম্পলিফাইডভাবে বললাম যে যতটাই আমরা উপরের ক্যারেক্টারিস্টিক ততটাই আমাদের ক্ষেত্রে সিমিলার ক্যারেক্টারিস্টিক্স কম হতে থাকবে। সো আমরা সেগুলোকে একটা তাদের মধ্যে যে কমননেস, তাদের মধ্যে যে রিলেশনটা সেটা ফাইন্ড করা আমাদের ততই ডিফিকাল্ট হয়ে যাবে। এবং যতটাই আমরা নিচের লেভেল আসবো ততটাই আমরা তাদেরকে ডিফারেন্সিয়েট করতে প্রবলেম হবে, ততটাই আমরা তাদেরকে একটা স্পিসিস থেকে আরেকটা স্পিসিস ডিফার করতে ততটাই কাঠিন্য চলে আসবে। কারণ কি, তাদের সিমিলারিটিসগুলো খুবই বেশি হবে। সো এইভাবেই আমরা দেখলাম এখানে কিছু অর্গানিজমের উদাহরণ দিয়ে বোঝানো হয়েছে যে তাদের বায়োলজিক্যাল নেম কি, যেমন ম্যানের ক্ষেত্রে হোমোসেপিয়েন্স, তারা জেনাস হোমোর আন্ডারে আসে, এবং যেটা আমরা এখানে থেকে জানতে পারলাম যে হোমোজেনাস অ্যান্ড স্পিসিস ইজ দ্য সেপিয়েন্স ইজ দ্য তাদের স্পেসিফিক এপিটেট অথবা স্পিসিস। ফ্যামিলি, হোমিনিড, অর্ডার, প্রাইমেট, ক্লাস, ম্যামেলিয়া যেটা আমরা এখনই দেখলাম, এবং ফাইনাল ডিভিশন কর্ডাটা, এবং তারপরে যে কিংডম অ্যানিমালিয়া, যেমন হাউস ফ্লাইস, মস্কা ডোমেস্টিকা, সেখানে জেনাস কি মস্কা, মুসেডিয়ে, ডিপটেরিয়া, ইনসেক্টা, আর্থ্রোপোডা। সো এইভাবে, এবং দুটো আমাদের প্ল্যান্ট স্পিসিসেরও উদাহরণ দেওয়া আছে। সো এই উদাহরণগুলো একবার তোমরা রিড করে যাবে এবং এইখান থেকে কোশ্চেন আস্ক করে থাকে। আমি যেটা বললাম এক্সাম্পলস অর নেমস অর স্পেসিফিক সায়েন্টিফিক নেমস অর তোমাদের ক্লাস অর্ডারের নেম, এগুলো জিনিস বাইরের থেকে কোনোদিনও নিট আস্ক করে না। আস্ক করলে এই টেবিল থেকে আস্ক করবে, অথবা যে উদাহরণগুলো তোমাদের প্রিভিয়াসলি যে প্যারাগ্রাফগুলো ছিল সেগুলো থেকে আস্ক করতে পারে। তো দিস ইজ অল অ্যাবাউট দ্য চ্যাপ্টার অন, অ্যান্ড নাও উই উইল রিড দ্য সামারি। দ্য লিভিং ওয়ার্ল্ড ইজ রিচ ইন variety. Millions of plants and animals have been identified and described, but large numbers still remain unknown. The very range of organisms in terms of size, color, habitat, psychological and morphological features makes us seek the defining characteristics of living organisms in order of facilitate the study of kinds and diversity of organisms. Biologists have evolved the certain rules and principles for identification, nomenclature, and classification of organisms. This branch of knowledge detailing with this aspect is referred to the taxonomy, যেটা আমরা এখনই ডেসক্রাইব করলাম। The taxonomic studies of various species of plants, animals are useful in agriculture, কোথায় ক্ষেত্রে ইম্পর্টেন্ট, এটা একটা ইম্পর্টেন্ট জিনিস, forest, industries, and in general for knowing our bioresources and their diversity. These basis of taxonomy like identification, naming, and classification of organisms are, এই জিনিসটা কিন্তু একটা PYQ যে স্টেপসগুলো, আইডেন্টিফাইং, নেমিং, অ্যান্ড ক্লাসিফিকেশন, বেসিক অফ ট্যাক্সোনমি, যেটাকে আমরা সিস্টেমেটিক্সের আন্ডারেও আনি, এটাও একটা কিন্তু PYQ ছিল। Of organism are universally evolved under international codes, যেটা আমরা নিয়মিত ইন্টারন্যাশনাল কোড ফর বোটানিক্যাল নোমেনক্লেচার, ইন্টারন্যাশনাল কোড ফর জিওলজিক্যাল নোমেনক্লেচার, সেই কোডগুলোর কথা বলা হয়েছে। বেসড অন দ্য resemblance and distinct difference is organisms is identified and assigned correct scientific biological name comprising two words as per a binomial system, যেটাকে binomial nomenclature বলে থাকি আমরা। An organism occupies a place or position in a system of classification. There are many categories, ranks, যেটাকে আমরা taxonomic hierarchy বলি, which are generally referred to taxonomic category or taxa. All the categories constitute a taxonomic hierarchy. So this is all about the chapter.
যেটা আমরা দেখলাম, এবং আমরা এর সাথেই কমপ্লিট করলাম দ্য চ্যাপ্টার 1, সেটা লাইন বাই লাইন এনসিইআরটি রিডিংয়ের সঙ্গে সেই লাইনের মধ্যে কোন লাইনগুলো ইম্পর্টেন্ট এবং কোন কনসেপ্টগুলো আমাদের জানা দরকার, এবং সাথে প্রপার ডিটেলিংয়ের সঙ্গে এবং কনসেপচুয়াল লার্নিংয়ের সঙ্গে আমরা শেষ করলাম চ্যাপ্টার 1। সো অল দ্য স্টুডেন্টস হু আর ওয়াচিং দিস ভিডিও, আমরা তাদেরকে সাজেস্ট করবো যে প্রথমে গো উইথ দ্য ওয়ান ডে ওয়ান চ্যাপ্টার সিরিজ, যেখানে আমরা সেই চ্যাপ্টারটার সম্পর্কে বিভিন্ন ধরনের কনসেপচুয়াল লার্নিং করেছি এবং সেই চ্যাপ্টারটার ইম্পর্টেন্ট ইনফরমেশনগুলোকে আমরা দেখে নিয়েছি। দেন ইউ ক্যান ডু দ্য PYQs, যেখান থেকে তোমাদের একটা আইডিয়া লেগে যাবে কী ধরনের PYQ সেই চ্যাপ্টার থেকে এসেছিলো, এবং সেই PYQগুলো তোমাদের সাথে সাথে সলভও হয়ে যাবে। অ্যান্ড থার্ডলি গো উইথ দিস ভিডিও, যেখানে লাইন বাই লাইন এনসিইআরটি পড়ানো হয়েছে, যে এনসিইআরটি লাইন বাই লাইন এনসিইআরটি সিরিজ, যেখানে এনসিইআরটির সেই চ্যাপ্টারটা প্রত্যেকটা এনসিইআরটি লাইন এবং প্রত্যেকটা লাইনের মধ্যে কোন কোন জিনিসগুলো ইম্পর্টেন্ট, কোন কোন লাইনগুলো ইম্পর্টেন্ট, PYQ এসেছে, প্রত্যেকটা লাইন ওয়াইজ বিশ্লেষণ এই পার্টিকুলার ভিডিও থেকে তুমি পেয়ে যাবে। তো স্টুডেন্টরা যারা নিট জার্নিকে সিরিয়াসলি ফলো করছো, তারা এই ক্যাটাগরি ওয়াইজ এইভাবে তোমাদের পার্টিকুলার একটা চ্যাপ্টারকে ডান অ্যান্ড ডাস্টেড করে ফেলতে পারো। সো ফার্স্ট গো উইথ ওয়ান ডে ওয়ান চ্যাপ্টার, সেকেন্ড PYQ সলভ, যেটা আমরা করে দিয়েছি, এবং থার্ডলি লাইন ওয়াইজ এনসিইআরটি, যেটা থেকে তোমরা সেই চ্যাপ্টারটা সম্পর্কে পুরোপুরি একটা বেস ক্রিয়েট করতে পারবে। এবং পুরোপুরি নট বেস, দিস ইজ এনাফ ইফ ইউ গো অ্যান্ড ওয়াচ দিস 3 ভিডিওস, এবং তুমি যদি এই 3টে ভিডিওকে ফলো করো এবং 3টে ভিডিও সম্পর্কে খুব ডিটেইলি লার্ন করো এবং এই 3টে মডিউলকে ফলো করো, দিস ইজ এনাফ ফর ইউর নিট প্রিপারেশন ফ্রম দিস চ্যাপ্টার। এই চ্যাপ্টার থেকে নেক্সটলি যে কোনো কোশ্চেন আসুক, তোমরা সেখান থেকে অ্যান্সার করতে পারবে, সেখানে ভালো একটা স্কোর আনতে পারবে এই চ্যাপ্টারটা থেকে। সো দিস ইজ অল অ্যাবাউট চ্যাপ্টার 1, দ্য লিভিং ওয়ার্ল্ড। ইউ অল লার্ন এভরিথিং ফ্রম দিস চ্যাপ্টার, অ্যান্ড সি ইউ সুন, বাই।